রাত অনেক গড়িয়েছে, তবু প্রাসাদের বারান্দায় একা হাঁটছেন রাজা। আর মনে এমন এক প্রশ্ন, যার উত্তর তিনি বহুদিন ধরেই খুঁজছেন। এই রাজ্য শান্ত, মানুষ মোটামুটি সুখে আছে। তবু আমার মনে কেন এই অস্থিরতা থামছে না? কত সিদ্ধান্ত নেই প্রতিদিন, কিছু ঠিক হয়, কিছু পরে ভুল বলে মনে হয়। যদি আগেই বুঝতে পারতাম কোন কাজের সঠিক সময় কখন। আমি জ্ঞানী বলে সবাই ভাবে, কিন্তু জ্ঞান যদি সঠিক মুহূর্ত না চিনতে পারে, তবে সে জ্ঞান কতখানি সম্পূর্ণ? মহারাজ, রাত ঠান্ডা হয়ে এসেছে। আপনি কি ভেতরে বিশ্রাম নেবেন? বিশ্রাম? মন যখন জেগে থাকে তখন শয্যা শুধু শরীরকে শুইয়ে রাখে, মনকে নয়। আপনার কি কোনো উদ্বেগ আছে মহারাজ? যদি আদেশ দেন, আমি মন্ত্রীকে এখনই ডেকে আনতে পারি। না, এখন কাউকে ডাকো না। কিছু প্রশ্ন আছে যা ভিড়ের মধ্যে নয়, একা রাতের কাছে বলতে হয়। সঠিক সময়, সঠিক মানুষ, সঠিক কাজ, এই তিনটি যদি নিশ্চিত করে জানা যেত। মহারাজ, আপনি এখনো জেগে? আমি ভেবেছিলাম আজ অন্তত আপনি তাড়াতাড়ি বিশ্রাম নেবেন। ঘুম আমার কাছে এসেছিল, কিন্তু প্রশ্নগুলো তাকে দরজার বাইরে ফিরিয়ে দিয়েছে। এই প্রশ্নের উত্তর কি বইয়ে পাওয়া যাবে? হয়তো না, হয়তো পণ্ডিতদের কাছে, হয়তো সাধুদের কাছে, হয়তো এমন কারো কাছে যে জীবনকে কাছ থেকে দেখেছে। তাহলে ভোরেই সভা ডাকুন মহারাজ। আপনার প্রশ্ন রাজ্যের সবার প্রশ্নও হতে পারে। ভোর হতেই সভা বসবে। দেশের জ্ঞানী, মন্ত্রী, পুরোহিত, সেনাপতি, যারা ভাবতে পারে সবাই আসুক। আমি এখনই বার্তা পাঠানোর ব্যবস্থা করি। করো, তবে বলবে আমি শুধু প্রশংসা শুনতে চাই না, আমি সত্যিকারের উত্তর চাই। আপনার ইচ্ছায় আদেশ মহারাজ। মহারাজ, আপনার আদেশ মতো দূতেরা রওনা হয়েছে। পণ্ডিত, জ্যোতিষী, পুরোহিত, বিচারক, সেনাপতি সবাইকে ডাকা হয়েছে। শুরু হোক, কিন্তু মনে রেখো, আমি তর্ক শুনতে চাই না, স্পষ্ট উত্তর চাই। প্রথম প্রশ্ন, কোন কাজ কখন করা উচিত তা সবচেয়ে নিশ্চিতভাবে কিভাবে জানা যায়? দ্বিতীয় প্রশ্ন, কোন মানুষ সবচেয়ে প্রয়োজনীয়? তৃতীয় প্রশ্ন, কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ? মহারাজ, প্রথম প্রশ্নের উত্তর সহজ। পঞ্জিকা, উপবাস, নক্ষত্র আর শুভক্ষণ মেনেই চলতে হবে। পুরোহিত মশাই অর্ধেক বললেন। নক্ষত্র না দেখে কাজ করলে রাজ্য বিপদে পড়তে পারে। সময় আকাশে লেখা থাকে। আকাশ দেখে যুদ্ধ জেতা যায় না। সঠিক সময় ঠিক করে দেয় শত্রুর চলন আর সৈন্যের প্রস্তুতি। যুদ্ধ দিয়ে সব মাপা যায় না সেনাপতি। বাজারের সময়, শস্যের দাম, মানুষের চাহিদা এসবও সঠিক সময় বলে দেয়। তাহলে তোমাদের সবার সময় আলাদা? এক প্রশ্নের চারটি উত্তর হলো কিভাবে? কারণ প্রশ্নের ভিতরেই জটিলতা আছে মহারাজ। সব কাজের জন্য এক নিয়ম হয় না। তবে দ্বিতীয় প্রশ্নে আসা যাক মহারাজ। হয়তো তাতে কিছু স্পষ্টতা মিলবে। সবচেয়ে প্রয়োজনীয় মানুষ হলেন ধর্মজ্ঞ ব্যক্তি। তিনি পথ দেখান, পাপ থেকে রক্ষা করেন। না, সবচেয়ে প্রয়োজনীয় সৈনিক। দুর্গ না থাকলে ধর্মও টিকে না, রাজ্যও টিকে না। কৃষক আর কারিগর না থাকলে সৈনিক খাবে কি, মন্দির চলবে কি দিয়ে? আর তৃতীয় প্রশ্ন, কোন কাজ সবচেয়ে বড়? জ্ঞান অর্জন। জ্ঞান থাকলে অন্য সব কাজ সঠিক পথে যায়। ঈশ্বর সেবা। মানুষ পর নয়, কর্তব্যপর নয়, সবার উপরে ভক্তি। মানুষের অভাব মেটানোই সবচেয়ে বড় কাজ। ক্ষুধার্ত মানুষ উপদেশ বোঝে না। উত্তর বাড়ে, কণ্ঠস্বরও বাড়ে। কেউ কারো কথা মানে না,
একই প্রশ্নে চারদিক থেকে 4 রকম দাবি উঠে এসে সভাকক্ষকে আরও ভারী করে তোলে। রাজা বুঝতে পারেন জ্ঞানের ভিড় সবসময় সত্যের কাছে নিয়ে যায় না। মহারাজ, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন। নিয়েছি। বহুদিন ধরে শুনে আসছি পাহাড়ের ওপারে এক সাধু থাকেন। তিনি কম কথা বলেন, কিন্তু মানুষ খালি হাতে ফেরে না। আপনি কি তাকে এখানে আনতে বলবেন? আমি সৈন্য পাঠাই। না, শুনেছি তিনি রাজপ্রাসাদে আসেন না, ধনী লোকের বাড়িতেও যান না। যে জানতে চায় তাকেই যেতে হয়। তাহলে প্রস্তুতি নেব। পাহারাদার, বাহন, রসদ সব সঙ্গে থাকবে। না, খুব বেশি লোক নিয়ে গেলে তিনি হয়তো দেখা দেবেন না। তুমি শুধু পথটা জানিয়ে দাও। মহাশয়, এখান থেকে পথ চড়াই। আমরা কি আরেকটু সামনে পর্যন্ত সঙ্গে থাকব? না, এখান থেকে আমি একাই যাব। তোমরা নিচেই অপেক্ষা করো। সাবধানে যাবেন। উপরে বাতাস ঠান্ডা আর পাথর ঢিলে। চিন্তা করো না, আজ আমি রাজা হয়ে নয়, প্রশ্ন করা মানুষ হয়ে উঠছি। এতজনের মাঝে বসেছিলাম, তবু উত্তর পাইনি। দেখি একা মানুষের কাছে গিয়ে কিছু মেলে কিনা। যদি সত্যি তিনি জ্ঞানী হন, তবে তিনি নিশ্চয়ই কথার ভিড় বাড়াবেন না। পাহাড়ের চূড়ার কাছে ছোট কুটির। কুটিরের পাশে সাধু নুয়ে নুয়ে মাটি খুঁড়ছেন। রাজা কাছে গিয়ে থামেন। বাতাসে ক্লান্তি, নীরবতা আর অদ্ভুত এক স্থিরতা। প্রণাম বাবা, অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। সাধু শুধু মাথা তুলে একবার তাকান, তারপর আবার মাটির দিকে ঝুঁকে কোদাল চালান। তার বুক ওঠানামা করছে দ্রুত, তবু তিনি কাজ থামান না। আমার 3টি প্রশ্ন আছে। যদি দয়া করে উত্তর দেন, আমি কৃতজ্ঞ থাকব। বলো। কোন কাজ কখন করা উচিত তা মানুষ সবচেয়ে নিশ্চিতভাবে কিভাবে জানবে? কোন মানুষ সবচেয়ে প্রয়োজনীয়? আর কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনি কি শুনতে পাননি? আমি আবার বলি, যদি দরকার হয়। শুনেছি। তবে কি উত্তর দেবেন? শুকনো ডাল ভাঙা শব্দ থামতেই ঝোপ ফাঁক করে এক লোক হোঁচট খেয়ে সামনে আসে। চোখে আতঙ্ক জমে আছে। জল, একটু জল, বাঁচান। সাধুজি, দ্রুত ওকে ধরুন, ও পড়ে যাবে। অসুস্থ মানুষটিকে রাজা কুটিরের ভিতরে নিয়ে আসে। না, আমাকে ফেলে যাবেন না। আমরা আছি। কথা কম বলো, শ্বাস নাও। আমার পেটে আঘাত লেগেছে। আমি মরতে চাই না। কেউ এখন মরছে না। চোখ খোলা রাখো। রাত ঘনিয়ে এলে কুটিরের ভেতর শুধু 3 জন মানুষের শ্বাসের শব্দ, কাপড় ছিঁড়বার শব্দ আর প্রদীপের ক্ষীণ টুকটুক আওয়াজ শোনা যায়। ব্যান্ডেজ বারবার ভিজে যাচ্ছে, তাই রাজার হাত থামার সুযোগ পাচ্ছে না। আপনি এত করছেন কেন? কারণ তুমি আহত। এই মুহূর্তে এটাই যথেষ্ট কারণ। রাতটা পার করলে শক্তি ফিরে পাবে। শান্ত হয়ে শুয়ে থাকো। শান্ত থাকা কঠিন। তুমি অনেকক্ষণ ধরে একটানা কাজ করছো। একটু বসে নাও। না, এখন না। রক্তের দাগ আবার ছড়াচ্ছে। সময় ধীরে ধীরে গড়ায়। 1 বার, 2 বার, 3 বার রাজা ব্যান্ডেজ বদলান। আমি কিছু বলতে চাই। যদি কষ্ট হয়, পরে বলবে। এখন বিশ্রাম নাও। না, এখনই বলতে হবে। না বললে শান্তি পাব না। লোকটা কষ্টে গলা ভিজিয়ে নেয়। তার চোখে হঠাৎ ভয়ের সঙ্গে লজ্জাও দেখা দেয়। রাজা একটু ঝুঁকে বসেন। আপনি কি আমাকে চিনতে পারেন? না, আমি তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। আমি আপনাকে চিনি, খুব ভালো করেই চিনি। তাহলে বলো, গোপন রেখে লাভ নেই। আমি সেই লোক যে আপনাকে মারতে এসেছিল। কি বললে? কথাটা শুনে রাজা স্থির হয়ে যান। কুটিরের ছোট্ট ঘরটা যেন হঠাৎ আরও নীরব, আরও সংকীর্ণ হয়ে ওঠে। সবটা খুলে বলো, কেন এসেছিলে?
কারণ আমি আপনাকে ঘৃণা করতাম বহুদিন ধরে। আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? আপনার লোকেরা আমার বড় ভাইকে ধরে নিয়ে গিয়েছিল। তার জমি নিয়ে মামলা হয়। পরে সে কারাগারে মরে। আমি বিশ্বাস করতাম সব আপনার আদেশে হয়েছে। আমি এই ঘটনার কথা জানতাম না। আমি জানতাম না আপনি জানতেন কিনা। আমি শুধু প্রতিশোধ চেয়েছিলাম। শুনেছিলাম আপনি একা এই পাহাড়ি পথে সাধুর কাছে আসবেন, তাই জঙ্গলে লুকিয়েছিলাম। তারপর অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আপনি এদিকে না এসে এখানে রয়ে গেলেন। আমি ভাবলাম ফেরার পথে আঘাত করব। তারপর আপনার পাহারাদারদের কয়েকজন আমাকে দেখে ফেলে। তারা তোমাকে তাড়া করেছিল? হ্যাঁ, আমি দৌড়ে পালাই। ধস্তাধস্তিতে ছুরি আমার পেটেই ঢুকে যায়। তারপর আমি শুধু বাঁচার জন্য দৌড়েছি, আর এসে পড়েছি আপনার কাছেই। আপনি চাইলে এখনই আমাকে শাস্তি দিতে পারেন, আমি সেই যোগ্যই। তুমি আমাকে হত্যা করতে এসেছিলে, আর আমি সারা রাত তোমার ক্ষত বেঁধে দিলাম। অদ্ভুত ভাগ্য। কখনো কখনো মানুষ উত্তর খুঁজতে এসে কাজের মধ্যে উত্তর পেয়ে যায়। আপনি আমাকে ক্ষমা করছেন? আমি এখন তোমাকে বাঁচাতে চাইছি। ক্ষমা কথাটা হয়তো তার মধ্যেই আছে। আমি আর অপেক্ষা করতে চাই না। আমি সত্যি উত্তর জানতে প্রস্তুত। প্রস্তুত হওয়া আর শুনতে পারা এক কথা নয় রাজা। আজ তুমি শুনবে। আপনি গতকাল বলেছিলেন 3টি প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। আমি এখন সেগুলোই চাই। তোমার প্রশ্ন ছিল সবচেয়ে ঠিক সময় কোনটি, সবচেয়ে দরকারি মানুষকে, আর সবচেয়ে দরকারি কাজ কি। ভুল বলছি? না, একটুও ভুল বলছেন না। এই 3 উত্তরই আমার দরকার। গতকাল তুমি এখানে এসেছিলে প্রশ্ন নিয়ে, কিন্তু আমাকে দেখলে মাটি খুঁড়তে। তখন কি করেছিলে? প্রথমে আমি বিরক্ত হয়েছিলাম। মনে হয়েছিল আপনি আমার কথা শুনছেন না। তারপর দেখলাম আপনি ক্লান্ত। আমি কোদাল নিলাম, মাটি খুঁড়লাম, আবার খুঁড়লাম। আর তখন তোমার কাছে সবচেয়ে দরকারি সময় কোনটি ছিল? গতকাল, আগামীকাল, না সেই মুহূর্ত? সেই মুহূর্তই। কারণ তখন কাজটা করতেই হতো। ঠিক তাই। মানুষের হাতে সত্যিকার যে সময় থাকে তা একটাই, এখন। কারণ পরের মুহূর্ত তোমার কাছে আসবে কিনা তা তুমি জানো না। তাই সবচেয়ে ঠিক সময় হল বর্তমান সময়, এই মুহূর্ত। হ্যাঁ, যে মুহূর্তে তুমি বেঁচে আছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবার বলুন, সবচেয়ে দরকারি মানুষকে? আমার সভাসদ, সৈন্য, প্রজা? গতকাল যখন তুমি আমার সঙ্গে ছিলে তখন সবচেয়ে দরকারি মানুষ কে ছিল? আপনি। কারণ আমি তখন আপনার সঙ্গেই ছিলাম। আর পরে যখন আহত লোকটি এসে পড়ল? তখন সেই। কারণ তার জীবন তখন আমার হাতে ছিল। এটাই দ্বিতীয় উত্তর। তোমার কাছে সবচেয়ে দরকারি মানুষ সেই যে এই মুহূর্তে তোমার সামনে আছে। তাহলে সবচেয়ে দরকারি কাজ কি? শাসন, বিচার, যুদ্ধ ঠেকানো? গতকাল তোমার সবচেয়ে দরকারি কাজ কি ছিল? প্রথমে আপনাকে সাহায্য করা, পরে আহত লোকটির ক্ষত বেঁধে দেওয়া। কেন? কারণ তখন সেটাই দরকার ছিল। আর তার ভেতরের নাম একটাই, ভালো করা। সামনে থাকা মানুষের জন্য যতটা সম্ভব মঙ্গল করা। এটাই সবচেয়ে দরকারি কাজ। রাজা, আপনি আছেন? আছি। কেমন লাগছে এখন? শরীর দুর্বল, কিন্তু মাথা পরিষ্কার।